হায়নাদের হাহাকার। ভারতীয় ফুটবলের কিছু ক্লাব এখন মৃত্যুপথযাত্রী। আইএসএলের মূলত কিছু ক্লাব। তো সেই সব ক্লাবের অনেকেই দেখছি হায়নাদের মতন হাহাকার সৃষ্টি করছে এই মুহূর্তে। গতকাল বিশেষ করে দেখলাম। তো সেগুলো নিয়ে আলোচনা পূর্বে বলবো যে গতকাল ইস্টবেঙ্গল মাঠে একটু গিয়েছিলাম। তার কারণ গতকাল সকালে একটু আলিপুর জেল মিউজিয়ামে গিয়েছিলাম। আমি জানি না মানে জেল মিউজিয়ামে কেন এখনও অনেকে যাননি, এবং সেখানে গিয়ে আমি একটা ছোটো একটা ভিডিও তুলেছি সবার সুবিধার্থে। কেননা আমি দেখেছি যে প্রচুর এখন বিদেশি ইউটিউবার কলকাতায় আসে। কেউ আমেরিকা থেকে আসছে, কেউ ইউরোপের কোনো দেশ থেকে আসছে। তারা এখন অনেক জায়গায় যাচ্ছে কলকাতার, এবং বেশ ভালো ভালো কন্টেন্ট তৈরি করছে, পজিটিভ কন্টেন্ট তৈরি করছে কলকাতা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে, মানে কোনো স্টেট স্পন্সার্ড কন্টেন্ট নয় সেগুলো। কিন্তু তারা কেউই আলিপুর জেল মিউজিয়ামে যাচ্ছে না। তার কারণ আমি যতদূর বুঝতে পারছি সেটা হচ্ছে যে মিউজিয়ামটা খুব বেশি প্রচারের লাইমলাইটে নেই, কিন্তু একটা অসাধারণ একটা মডার্ন মিউজিয়াম আলিপুর জেল মিউজিয়াম। তো সেখানে গিয়ে ঘুরলাম, সবার আগে একটু ফিশ ফ্রাই খেলাম। তো তারপর মোহামেডান মাঠে যেতে হলো। মোহামেডান মাঠ থেকে ওই টিকিট তোলার ছিল বুকমাই শো থেকে, আজকের ম্যাচের টিকিট। তারপর আমার সাথে যারা গিয়েছিল তারা বললো একটু চা খাবে। তো আমি ভাবলাম তাদের একটু ইস্টবেঙ্গল মাঠটা দেখিয়ে নিই। তো তারা গেছে আগে যদিও ইস্টবেঙ্গল মাঠে, তো ইস্টবেঙ্গল মাঠ না, তো ক্যাফেটেরিয়াতে গেলাম মূলত। গিয়ে চা খেলাম, সেখানে দেখলাম বিকাশ পাজি বা কিনা এটাতে তো করছে, মানে বিকাশ পাজি বুঝলাম খুব এনজয় করে মানে ক্যাফেটেরিয়া খাওয়া দাওয়া। আরেকজনকে সাথে ছিল, সে জায়গায় দেখলাম বিশাল ভিড় রয়েছে সেখানে মেম্বারদের, ওই কমপ্লিমেন্টারি যে মেম্বার টিকিট আজকের ম্যাচে সেটা তোলার জন্য। আর তো তারপর চা খেলাম, ফিশ ফ্রাই খেলাম। এবার ফিশ ফ্রাই নিয়ে দেখলাম অনেক প্রশ্ন করছে। অনেকেই না, মানে একজন দেখলাম যে ফিশ ফ্রাইটা কেমন, এইটা নির্ধারণ করাটা খুবই মানে আপেক্ষিক। মানে আমি জেল মিউজিয়ামে ফিশ ফ্রাই খেলাম, তার কয়েক ঘন্টা বাদে ইস্টবেঙ্গল ক্যাফেটেরিয়াতেও ফিশ ফ্রাই খেলাম। তার আগের দিন আমি আবার ও ক্যালকাটাতেও ফিশ ফ্রাই খেলাম। এবার 3 জায়গার ফিশ ফ্রাই 3 রকম মূল্য এবং 3 রকম স্বাদ, কিন্তু আমার প্রত্যেকটাই ভালো লেগেছে। মানে মূল্যের তুলনায় যে স্বাদ, প্রত্যেকটাই মানে যথাযথ। মানে যে যেমন মূল্য নিয়েছে, কোথাও 150, কোথাও 200, 250 এরকম। এখন বোধহয় অনেক জায়গাতেই রাস্তাঘাটে যেগুলো বিক্রি করে রোড সাইড, সেখানে 100 টাকা বোধহয় ফিশ ফ্রাই, 100 বা কাছাকাছি মূল্য। তো সেই মূল্য অনুযায়ী আমার যথেষ্ট ঠিকঠাক লেগেছে, ভালোই লেগেছে। আবার খাবো টাইপ, মানে আবার যদি ক্যাফেটেরিয়া যাই তো আবার হয়তো ফিশ ফ্রাই খাবো। 126 টাকার আমি কেন জানি না, বোধহয় জিএসটিটা এমন একটা অদ্ভুত একটা জিএসটি আমাদের দেশে, যে 126-এর মতন একটা সংখ্যা একটা ফিশ ফ্রাইয়ের মূল্য। চাটাও ঠিকঠাক, খারাপ নয়, আবার খাবো টাইপ। মাঠে দেখলাম যথেষ্ট ভালো কাজ হয়েছে এই মুহূর্তে। আমি মাঠ থেকে একটা ছোট্ট ভিডিও তুলে ওটা শেয়ার করলাম। ভালো কাজ হচ্ছে। পেছনটা ওই র্যাম্পার্টের দিকটা, মানে ডান দিকটা যে দিকটা খোলা, ওই দিকটা বড় নেট লাগানো হয়েছে। ওদিকটা ঠিক কী হয় বুঝলাম না, বা কিন্তু ভালো নেট রয়েছে বড় দেখে, ইনস্টল করা হয়ে গেছে। আর ওখানে বোধহয় 100 টার্ফ বসবে, অনেকটা জায়গা জুড়ে হবে কাজ। ঘাসের কাজ অনেকটাই এগিয়ে গেছে। আমার মনে হয় কিছুদিনের মধ্যেই মাঠ তৈরি হয়ে যাবে। আপনারা দেখতে পারবেন, মানে আমার বক্তব্য শুনে জানা বুঝবেন আমি তো আর ঘাস বিশেষজ্ঞ নয়। মাঠে দেখলাম ওই ছোট্ট দুটো রাজহাঁস ঘোরাঘুরি করছে, বেশ ভালো, খুব আওয়াজ করছে তারা, মিষ্টি। আর জায়গায় আমরা আসি এই হাঁস থেকে ওই হায়নাদের ব্যাপারে। আসলে জানি না, মানে এগুলো খুব মানে শিশু সুলভ। মানে অনেকেই দেখি যারা পোষ্য, মানে আইএসএলের পোষ্য যারা, বা এফএসডিএল এর এই যে একটা ইকোসিস্টেম আছে তার যে পোষ্য, তার অনেক
লাফালাফি চিল্লামিল্লি করছে যে সর্বনাশ হয়ে যাবে, কিছু পুরনো শত্রু হাত মিলিয়েছে বা পুরনো শত্রুদের হাতে ভারতীয় ফুটবল হাইজ্যাক্ট হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। এই নিয়ে ভারতীয় ফুটবলে আর নতুন করে কি সর্বনাশ হবে? মানে একটা আইএসএল চলছে, মানে একটা আপনি একটা ওই কমপ্লেক্স একটা রয়েছে, একটা মানে রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স রয়েছে, মুষ্টিমেয় কিছু ফ্যামিলি সেখানে থাকে, বাকি আশপাশে সব বস্তি টাইপ। মানে আগে ছিল আপনার লেক গার্ডেন্সে, অনেকেই বলতো সে লেক গার্ডেন্সে থাকে, এবার আপনি বুঝতে পারবেন না সে লেক গার্ডেন্সে কোনো একটা পশ অ্যাপার্টমেন্টে থাকে না, বস্তিতে থাকে। এরা চূড়ান্ত বৈষম্য আগে ছিল কিন্তু ইস্ট বেঙ্গলের মানে বাংলার এই কলকাতার অনেক অঞ্চলেই ছিল একটা চূড়ান্ত একটা বৈষম্য, আর্থিক বৈষম্য, জীবনধারা এক বৈষম্য। কেউ তো লেক গার্ডেন্সের বস্তিতে থাকে বা বস্তির নিকটবর্তী কোনো ওরকম একটা অঞ্চলে থাকে, আবার কেউ ঠিক বস্তির পাড়েই একটা বেশ দামি একটা অ্যাপার্টমেন্টে থাকে। তো আপনার আইএসএলও কিন্তু সেরকমই, মানে কতিপয় কিছু ক্লাব সেখানে একটা রয়েছে, আর আশপাশে চূড়ান্ত দারিদ্রতা আর মৃত্যু। এবং ভারতীয় ফুটবল এগোচ্ছিল না, মানে এগোচ্ছিল, অবশ্যই এগোচ্ছিল, যেটা আমি পূর্বে অনেকবার আলোচনা করেছি, তার থেকে অনেক বেশি এগোচ্ছে আমাদের প্রতিপক্ষ সমস্ত দেশ। তো ফুটবল তো একা খেলা যায় না, আপনি একা এগোলে তো লাভ নেই। আপনার কম্পিটিটর যে দেশ তারা আপনার থেকে অনেক দ্রুত গতিতে এগোচ্ছে, যার ফলস্বরূপ ভারত একই জায়গায় মোটামুটি দাঁড়িয়েছে বা পিছিয়ে যাচ্ছে। আপনারা এখন দেখছেন নিশ্চয়ই র্যাঙ্কটা পিছিয়ে যাচ্ছে কম্পারেটিভ স্পিডে। আপনি সাইকেলে চলছেন, তারা মোটর বাইকে চড়ছে। তো এই আইএসএল ফুটবল যদি সর্বনাশ হয়ে যায়, যদি থেমে যায়, যার একটা সম্ভাবনা অবশ্যই আছে। কেন আছে আমি আগে একাধিকবার আলোচনা করেছি, টেকনিক্যাল কারণে, এই যে চুক্তি, এইগুলো, স্বচ্ছতা, যে ট্রেসেবিলিটি, ট্রান্সপারেন্সি। কেননা যে নতুন কনস্টিটিউশন সেটা কিন্তু স্পোর্টস বিল কোড অনুযায়ী, এবং সেখানে ট্রান্সপারেন্সি এবং ট্রেসেবিলিটি খুব দুটো ইম্পর্টেন্ট পিলার্স। ট্রান্সপারেন্সি অ্যান্ড ট্রেসেবিলিটি, মানে ধরুন একটা ক্লাব, আইএসএল ক্লাব, এই মুহূর্তে তারা কোত্থেকে টাকা পাচ্ছে, কত টাকা পাচ্ছে, কিভাবে কি করছে, আপনি কিচ্ছু জানেন না। কিন্তু নতুন যে কনস্টিটিউশন সেটা অনুযায়ী আপনি কিন্তু আরটিআই করতে পারবেন, মানে রিকোয়েস্ট টু ইনফর্ম, মানে আপনি সাধারণ মানুষ জিজ্ঞেস করতেই পারেন না যে আপনারা জানান যে মোহনবাগান সুপার জায়ান্টের ফান্ডিংটা কত, কিভাবে, কারা কারা করছে। এই মুহূর্তে আপনারা কি করতে পারেন, যে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব সে কি আদৌ ন্যাশনাল ক্লাব? অনেকে আরটিআই করেছেন পূর্বে, অনেকে ইস্ট বেঙ্গল ফ্যান মজা করে বা বদমাইশি করে তারা আরটিআই করেছে, এবং সরকার বলেছে না না সেরকম কিছু ন্যাশনাল ক্লাব বলে কিছু নেই। সেটা আপনারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন যে সত্যি ন্যাশনাল ক্লাব বলে কিছু নেই, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজও কিন্তু কিছু নেই। অনেক মূর্খ অশিক্ষিত ইতর মানুষ বলে বেড়ায় যে হিন্দি নাকি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। না, ভারতে কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, মানে অফিসিয়ালি স্বীকৃত ভাষা আছে। বাংলা আছে, উর্দু আছে, হিন্দি আছে, এরকম 22টা ভাষা আছে। তার মধ্যে কোনো ভাষাকে আলাদা করে প্রাধান্য দেওয়া নেই, মানে অফিসিয়াল কোনো স্ট্যাটাস নেই। আপনারা যেইগুলো দেখেন সেগুলো মিথ্যে দাবি দেওয়া শোনেন, বা অশিক্ষিত দাবি দেওয়া। হিন্দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয়। 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে ভারতবর্ষে, প্রত্যেকের সমান অধিকার আছে। কিন্তু আমরা বাস্তবে দেখি মিথ্যাচারের জন্য, মানুষের অশিক্ষার জন্য, অশিক্ষা অবশ্যই এই জন্য বলবো যে কেউ একজন আপনাকে এসে বলে গেল যে হিন্দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আপনি মেনে নিলেন, কারণ আপনি জানেনও না যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। জাস্ট যেমন ন্যাশনাল ক্লাব বলে কিছু নেই, ন্যাশনাল ফুটবল ক্লাব বলে কিছু নেই, ঠিক আছে? বিমান উড়ে যাচ্ছে পাশ দিয়ে, আপনার ওই মাথার ওপর দিয়ে পুরো ব্যাপারটা উড়ে যায় অনেক সময়, যখন কেউ একজন এসে দাবি করে যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো হিন্দি। তো যাকে যেটা ঘটনা, মূল ব্যাপারে আসি আমরা। তো এই আরটিআইয়ের ফলে অনেক ক্লাবই, অনেক আইএসএল ক্লাবই, তারা হয়তো এখন রাজি হবে না নতুন সিস্টেমে থাকার জন্য। কেননা নতুন সিস্টেম যেই প্রকারেই চলুক, মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন
ক্রাউড ফান্ডিং করে টাকা তুলুক বা কোনো প্রাইভেট ইনভেস্টারের সাহায্যে টাকা তুলুক, প্রথমত তো লিগের ওনারশিপ থাকতে হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে। যেমন আইপিএলের ক্ষেত্রে বিসিসিআই কিন্তু লিগের মালিক। তারা এবার চারিদিক থেকে টাকা তোলে, ইনভেস্টার আনে, স্পন্সর আনে, কিন্তু মালিক কিন্তু অফিসিয়াল মালিক কিন্তু বিসিসিআই। তেমনই ফুটবলের ক্ষেত্রেও কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে লিগের মালিকানা নিতে হবে। আপনারা এখন অনেক কিছু বলেন, এ কী করে হবে, ও কী করে হবে, এ কী করে পারে, তাহলে হবে না। পাণ্ডুর মতন অবস্থা হবে, পারে না। পাণ্ডু মানে মহাভারতের পাণ্ডুর কথা বলছি। তাহলে সূর্যদেব আসবে, এ আসবে, সে আসবে আপনার প্রজন্মকে চালিয়ে নেওয়ার জন্য, বন্ধ হয়ে যাবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বন্ধ হয়ে যাবে। আপনারা বলছেন ও কী করে চালাবে, এরা তো আই লিগ চালাতে পারছিল না, না পারলে বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা তো কোনো কথা হলো না। বলছেন চালাতে পারে না, ও পারে না, তাহলে সব কিছু বেচে দেবেন? এটা তো এইভাবে তো চলতে পারে। এবং আপনারা দেখলেন কি হলো, বেচা তো হয়েছিল, 15 বছর ধরে বেচা হয়েছিল, বেচারাম বেচে দিয়েছিল ভারতীয় ফুটবলকে। তারপর হলোটা কি, 15 বছর ধরে রিলায়েন্স খুব রিলায়েন্স দেখালো, খুব এগিয়ে গেল ভারতীয় ফুটবল, নাকি 15 বছরে? পারেনি তো। আপনারা কিসের স্বপ্ন দেখাবেন? নতুন দিনের ভোরের স্বপ্ন, কিসের স্বপ্ন দেখাবেন? বেচার স্বপ্ন তো আর বেচবে না বাজারে, যে বেচে আপনি ভারতীয় ফুটবলকে বাঁচিয়ে দেবেন, তা তো আর, সেই স্বপ্ন তো আর সম্ভব নয়। 15 বছর ধরে তো পারেনি রিলায়েন্স, পেরেছে কি? পারেনি। তার কারণ প্রাইভেট কোম্পানির বিশ্বের প্রায় সব জায়গাতেই, ভারতবর্ষে বিশেষ করে তারা খুবই ক্ষুদ্র মনোভাবাপন্ন হয়, সেলফ সেন্টার্ড, সেলফ ফোকাসড, সেলফিশ হয়। সমস্ত দেশেই, উন্নত অনুন্নত ডেভেলপিং সমস্ত দেশেই হয়, ভারতবর্ষে আরও বিশেষ করে যে এইসব প্রাইভেট কর্পোরেটরা আত্মকেন্দ্রিক হয় ভীষণভাবে। তো তাহলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে হয় দরজা বন্ধ করে দিতে হবে, নয়তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো তার ফলস্বরূপ যেটা হচ্ছে যে এই যে একটা অস্বচ্ছতা, একটা ব্ল্যাক বক্স চালাতো এতদিন এফএসডিএল, সেই ব্ল্যাক বক্স চালাতে গিয়ে অনেক মোসাহেবকে তারা পুষেছিল, ডিজিটাল মোসাহেব। এখন তো মোসাহেবরা ডিজিটালি অপারেট করে না, তার অনেকে আবার গবেষণা করে। একজন আছে ওই সাংবাদিককে, সে কিছু লিখে দেয়, ফেসবুকে লেখে, সংবাদপত্রে লেখে, ইউটিউবে বকবক করে। তো ওনার কোনো ভবিষ্যৎবাণী যদি মিলে যায় তো বলে দেখো কেমন মিলিয়ে দিলাম, আর যদি না মেলে তখন বলে আমি তো এটা ধারণা পোষণ করেছি, এটা তো কোনো খবর ছিল না। তো একজন বলল এরকমই, এরকম ওনার একটা খুব সাম্প্রতিক একটা মন্তব্য, জানি না সেটা ধারণা না খবর, সেটা শুনে একজন বলল এটা ওনার গবেষণা। আমি বললাম না এটা গবেষণা না, এটা গবেটনা। গবেট যখন গবেষণা করে সেটাকে আর গবেষণা বলে না, সেটা গবেটনা বলে, গবেটনা। যাকে তো এরকম অনেক গবেটনা হচ্ছে এই মুহূর্তে, ভারতের ফুটবলের নাকি সর্বনাশ হয়ে যাবে, অনেক গবেটনা হচ্ছে। গোটা ভারত জুড়ে অনেকে এরকম মোসাহেব তারা গবেষণা করে বলছে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু জানি না এই করে কি হবে, এই করে কি আপনি ইনফ্লুয়েন্স করবেন সুপ্রিম কোর্টের জাজ কিন্তু এখন অনেক জাজই এখন অনেকটা সচেতন হয়েছে, বিশেষ করে এই সাম্প্রতিক যে বিহারে ভোটার লিস্ট সংক্রান্ত এক বাঙালি জাজ যে রায়দান করলেন, তারপর থেকে কিন্তু অনেকে একটু সচেতন বেশি হচ্ছেন ভারতের কাঠামোটাকে ধরে রাখার ব্যাপারে। তো এই সোশ্যাল মিডিয়ায় হইচই করে হায়নাদের হাহাকার শুনে মনে হয় না খুব বেশি কিছু হেরফের হবে। এটা বোঝাই যাচ্ছে যে হায়নাদের মৃত্যু খুবই সম্ভব, খুবই নিকটে। সেই জন্য তো আর বাই দ্য ওয়ে হায়নারা কিন্তু, আমি এই তুলনার জন্য হায়না বলছি, হায়নারা কিন্তু যথেষ্ট পরিশ্রমী। আমাদের কাছে একটা ভুল ধারণা
পোষণ করা হয়, যে আমরা ভাবি হায়নার কোনো কাজ করে না, কিন্তু অনেকাংশেই দেখা যায়, আমরা দেখেছি মানে বিভিন্ন ভিডিও এভিডেন্সের মাধ্যমে, যে হায়নারা অনেক পরিশ্রম করে হয়তো কোনো শিকার করে, একসাথে গ্রুপ হান্টিং করে, তারপর সিংহ গিয়ে সেটা চুরি করে। আমরা সবসময় ভাবি সিংহকে ভালো দেখতে বলে হায়নাকে খারাপ দেখতে ইন দ্য সেন্স মানে আমাদের যে পারসেপশন অফ বিউটি আছে, আমাদের পারসেপশন অফ বিউটি অনুযায়ী হায়না খারাপ দেখতে, তাই সে ভিলেন। সিংহ বেশ আমার মা দুর্গার সাথে রয়েছে, মা দুর্গার সাথে আছে মানে সিংহ বেশ একটা ভালো, একটা উত্তম, একটা নোবেল একটা জন্তু। সিংহ কিছু খারাপ কাজ করতে পারে না, সিংহ। কিন্তু বাস্তবে যেটা হয় জঙ্গলে অনেক ক্ষেত্রেই মানে হায়না শিকার করে, সিংহ এসে দাদাগিরি করে সেটা কেড়ে নেয়। এমন নয় যে খালি সিংহ বা বাঘ শিকার করে আর হায়না এসে চুরি করে, তা কিন্তু নয় বাস্তবে। যাকে তো এই হায়নাদের হাহাকার শুনে মনে হয় না খুব বেশি পরিবর্তন হবে যেই গতিতে এগোচ্ছে ভারতীয় ফুটবল এই মুহূর্তে। তবে যেটা বাস্তব, আমার যেটা দৃঢ় ধারণা ধারণা, তবে এটা এডুকেটেড গেস বলা যায়। এডুকেটেড ধারণা মানে আন্তাবৃ ধারণা নয়, যেটা এডুকেটেড গেস, সেটা মনে হয় যে খুব একটা খারাপ হবে না যদি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পাত্তারি গুটিয়ে নেয়। আপনারা যদি ইতিহাসের ক্রোনোলজিটা দেখেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আগে কিন্তু আইএফএ প্রতিষ্ঠিত হয়েছিল, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। সেই জন্য আইএফএ নাম, যদিও বাংলার ফুটবল ফেডারেশন, কিন্তু তার নাম হচ্ছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, নট বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন। তার কারণ ক্রোনোলজিক্যালি আইএফএটা আগে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং ভারতীয় ফুটবলের যত আপনারা রমরমা দেখছেন সেটার মূলে কিন্তু এই আইএফএর একটা স্ট্রং কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান ফুটবল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যতদিন দুর্বল ছিল ততদিন কিন্তু ভারতীয় ফুটবল স্ট্রং ছিল, সবল ছিল, শক্তিমান ছিল। যেই মুহূর্তে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন স্ট্রং হতে শুরু করলো, আইএফএকে, ফেডারেল স্ট্রাকচারকে দমিয়ে দিতে শুরু করলো, পড়তে শুরু করলো ভারতীয় ফুটবল। দেশ জুড়ে দেখুন, যতদিন বাঙালি দাপিয়েছিল, ভারত দাপিয়েছিল, স্বাধীনতা বাঙালির হাত ধরেই এলো, যতদিন বাঙালিকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, ভারতও দমে গেল, আলুর দম হয়ে গেল, দম দেশ হয়ে গেল। দেখছেন তো এখন গোটা বিশ্বে ভারতের কী অবস্থান। তো ভারতকে উঠতে গেলে যেমন বাঙালিকে উঠে দাঁড়াতে হবে, বেঙ্গল হ্যাজ টু টেক লিডারশিপ, বাঙালিকে লিডারশিপ নিতে হবে। ল্যাজের জায়গায় থাকুক, মাথার জায়গায় থাকুক, মাথায় চলে এলে কিন্তু ব্যাপারটা একটু ঘেটে যায়। তো ল্যাজের জায়গায় থাকার মানে হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু ল্যাজের ভূমিকাই থাকতে হবে। হ্যাঁ, ল্যাজের জায়গায় থাকুক, তার নাম যাই হোক, অল ইন্ডিয়া ল্যাজ অ্যাসোসিয়েশন হতেই পারে। আইএফএকে লিড নিতে হবে, বাংলাকে লিড নিতে হবে সমস্ত ব্যাপারে। আরে বাবা, মেধা বা ইন্টেলেকচুয়ালিজম, আপনার মাথা তো, ইন্টেলেকচুয়ালিজম তো হাঁটুতে থাকতে পারে না, না? এবার ভারতের ইন্টেলেকচুয়ালিজম, ভারতের মেধা, ভারতের বুদ্ধি বাংলাতে রয়েছে। তো মাথাকে মাথার জায়গায় রাখুন, মাথাকে পাছার জায়গায় রাখবেন না, তবে দেখবেন একটা মানুষ এগোচ্ছে জীবনে, একটা দেশ এগোবে জীবনে, ভারতীয় ফুটবল এগোবে জীবনে। সকলে ভালো থাকবেন।